প্রতিদিন অফিস থেকে বাসায় যাওয়ার সময় এই বড় বাড়িটা দেখি। আমার খুব ইচ্ছা এরকম একটা বড় বাড়িতে থাকা, কিন্তু অনেক টাকার প্রয়োজন, তাই নিজের ইচ্ছাকে মাটিচাপা দিই। বাড়িটা দেখতে বাইরে থেকে যতটা সুন্দর জানি না ভিতরে কত সুন্দর। যে দেখবে সেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, কিন্তু এই বাড়িতে মনে হয় কেউ থাকে না। একদিন আমি আর আয়াত একসাথে অফিস থেকে যাচ্ছি, বাড়িটার পাশে আসতেই আমি হা করে বাড়িটার দিকে তাকিয়ে থাকি। আয়াত আমার ভালো বন্ধু, আমার পাশের ফ্ল্যাটে থাকে, আমরা একই অফিসে জব করি। হঠাৎ আয়াত বলে উঠল, তুই সব সময় ওই বাড়িটার দিকে কেন তাকিয়ে থাকিস কেন? আমি বললাম, না, এমনি। বাড়িটা খুব সুন্দর, তাই না রে? আমারও খুব পছন্দ এই বাড়িটা। শুনছি এইটা নাকি খুব কম দামে বিক্রি করে দিবে বাড়ির মালিক, মাত্র 2 লক্ষ টাকা। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তুই কি পাগল হয়েছিস? আয়াত বলল, আরে না, সত্যি বলছি। আমি শুধু শুধু মিথ্যা বলবো কেন? আমি আর কিছু বললাম না। রাতে খাবার খেয়ে আয়াতের ফ্ল্যাটে গেলাম। সে আমাকে বলল, কিরে এত রাতে তুই? হ্যাঁ, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা বল, কি বলবি? আমি বললাম, তুই আমাকে 1 লক্ষ টাকা ধার দিতে পারবি? আমি তোকে পরে দিয়ে দিব। আয়াত বলল, তোর এত টাকা কেন লাগবে? আমি ওই বাড়িটা কিনতে চাই। আমার কাছে 1 লক্ষ টাকা আছে। তুই 1 লক্ষ ধার দে প্লিজ। কি? তুই ওই বাড়িটা কিনবি? হ্যাঁ। আমি। আয়াত ভ্রু কুঁচকে, শুন, আমার মনে হয় ওই বাড়িতে কিছু না কিছু গন্ডগোল আছে, না হলে এত কম দামে এই বড়িটা বিক্রি করতো না। আমি বিরক্তির স্বরে, যাই থাকুক, আমি এই বাড়িটা কিনব। তুই আমাকে টাকা দিবি কিনা বলো? আয়াত, ঠিক আছে, তুই যা ইচ্ছা করো, বাট আমার কিন্তু সুবিধার মনে হচ্ছে না। এটা বলে আয়াত আমাকে একটা চেক দিল। আমি খুশি হয়ে ওকে জড়িয়ে ধরলাম। তুই সত্যি আমার খুব ভালো বন্ধু। তারপর টাকাগুলো নিয়ে শেষ পর্যন্ত অনেক দৌড়াদৌড়ির পর বাড়িটা কিনেই ফেললাম। এখন ওই বাড়ির মালিক আমি। আমার ভাবতেই অবাক লাগছে। যাক, অনেক খুশি লাগছে। আজকে বাড়িতে ঢুকবো আমি আর আমার বন্ধু আয়াত। পরে না হয় মা বাবাকে সারপ্রাইজ দিব। কিন্তু বাড়ির মালিক একটা শর্ত দিল, বাড়ি কেনার পর কোনো সমস্যা দেখা দিল তার জন্য বাড়ির মালিক দায়ী নয়। আমি সব মেনে নিলাম। তখন আমার মাথায় শুধু একটাই ভাবনা, আমাকে বাড়িটা কিনতেই হবে। বাড়িতে ঢুকে আমার চোখ কপালে উঠে গেল। বাহিরে যতটা না সুন্দর, তার চাইতে ভেতরে আরো দ্বিগুণ বেশি সুন্দর। পুরো বাড়িতে ফার্নিচারে ভরা। আমি অবাক হয়ে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতেছি আর লাফাচ্ছি। আয়াতও অনেক খুশি হলো বাড়িটা দেখে। আমি তাকে বললাম, তুই আজ থেকে এখানে থাকবি। সেও রাজি হলো। বাড়িতে ঢুকে কিছু মানুষ খাওয়ালাম। বাড়ির প্রথম রাতে আমি আর আয়াত একসাথে শুয়েছিলাম। আর এত আরামের খাট, শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে দুইজনের। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। দেখি পাশে আয়াত নাই। আমি ভাবছি ও হয়তো ওয়াশরুমে গিয়েছে, তাই আবার ঘুমিয়ে গেলাম। সকাল হয়ে গেল, ঘুম ভালোই হয়েছে। উঠে দেখি আয়াত পাশে নাই। আমি ভাবছি সে আগে উঠে গেছে। আমি উঠে সারা বাড়ি ঘুরে ঘুরে আবার দেখতে লাগলাম। হঠাৎ দেখি আয়াত বারান্দায় উপুত হয়ে পড়ে আছে। আমি তাড়াতাড়ি তাকে খাটে নিয়ে শুয়ালাম। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে গলগল করে করে। আমি খুব ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে রাখা হয়েছে, ওর নাকি অবস্থা খুব ক্রিটিক্যাল। আয়াতের কেউ নাই, মা বাবা মারা গেছে, আর এখনো বিয়ে করেনি। আমার খুব ভয় করছে আর বুঝতে পারছি না এটা কেমন হলো। আমার মাথায় কিছু আসছে না। নিজের অজান্তে চোখের পানি চলে আসছে। আয়াতের এই অবস্থার জন্য কোনো মতে আমি দায়ী নয় তো? না, আমি কেন দায়ী হব? এমন সময় ডাক্তার এসে যা খবর দিল তা শুনে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এসে বলল, সরি, আপনার বন্ধুকে বাঁচাতে পারিনি। অনেক চেষ্টা করেছি বাঁচানোর, কিন্তু আপনার বন্ধুকে কেউ এমনভাবে মেরেছে, সারা শরীর ক্ষত করে দিয়েছে। আর শেষে গলা টিপা হয়েছিল, স্পষ্ট দেখা যাচ্ছে। আমার কথাগুলো শুনে মাথা ঘোরাচ্ছিল। কিছু বুঝতে পারছিলাম না। আমি ভাবতেই পারছি না আমার বন্ধু আর নেই। এই তো গতকাল কি সুন্দর দুইজনে নতুন বাড়িতে আসছিলাম, দুইজনে একসাথে খেয়েছিলাম। এক রাতে এমন হবে কল্পনাও করিনি। ধপাস করে চেয়ারে বসে কাঁদতে লাগলাম। ডাক্তার আমাকে সান্ত্বনা দিয়ে চলে গেল। হঠাৎ মাথায় আসলো, ওকে এভাবে কে মারতে পারে? কে ওর শত্রু? আমার বাড়িতে বা এত রাতে ঢুকলো কিভাবে?
কে করেছে এমন কাজ? তাকে আমি ছাড়ব না। আর আমি বা কিভাবে ঘুমাচ্ছিলাম কিছু জানতে পারলাম না। আমার মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল তখন। পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে কেউ একজন গলা টিপে মেরেছে, তবে এই হাত সাধারণ মানুষের হাত নয়। পুলিশ স্পটে হাজির হয়ে চার্জ করলো, কিন্তু কোনো হদিস পায়নি। লাস্টে আমার সাথে কল রেকর্ড থেকে রেস্টুরেন্ট সব কিছু নিয়ে ঘাটল ইনভেস্টিগেশন টিম। পুলিশরা আমার ওপর থেকে সন্দেহের চোখটা তুলে নিল অবশেষে, কারণ সব প্রুফে দেখা গেছে আমার কোনো হাত নাই মারালে। তাছাড়া রিপোর্টের হাতের ছাপটা মানুষের না। ওর লাশটা আমি নিয়ে এসে বাড়িটার পিছনে কবর দিলাম। কয়েকজন মানুষ ছিল আমার সাথে, ওর কেউ নাই, তাই কাউকে খবর দিতে পারলাম না। সন্ধ্যায় বাড়িতে এসে গোসল করলাম। আয়াতের সব কথা মনে পড়ছে। কেমন যেন একা একা লাগছে, ইচ্ছা করছে চিৎকার করে কাঁদি। রাত হয়ে এল, সারা বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। মনের মধ্যে কোনো এক অজানা ভয় ঘিরে ধরল। বাড়িতে কিছু রান্না করা নাই, আর খেতেও ইচ্ছা করছে না। সারা দিনে মনে হয় এক গ্লাস পানিও খাইনি। খুব ক্লান্ত লাগছে। এক গ্লাস পানি খেয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম, আর আয়াতের কথা ভাবতে লাগলাম। কখন ঘুম চলে এসেছে নিজেও জানি না। মাঝরাতে হঠাৎ আবার গতকালের মতো একই সময়ে ঘুম ভেঙে গেল। উঠে দেখি সারা বাড়ির লাইট সব জ্বালানো। একই, আমি তো সব লাইট বন্ধ করেছিলাম। তাহলে বাড়িতে কেউ আসেনি তো? আমার সন্দেহ হতে লাগল। উঠে সারা বাড়ি দেখতে লাগলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কে করছে এমন? খুব ভয় ঢুকে গেল মনে। আমি আর আলো বন্ধ না করে খাটে গিয়ে বসে পড়লাম। হঠাৎ আচমকা কেউ আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আমি খুব ঘাবড়ে গেলাম। কি হচ্ছে এসব? আপনা আপনি লাইটগুলো একবার নিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। আমি ভয়ে যখনই আমার রুম থেকে দৌড়ে পালাতে যাব, হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। খুব ভয় লাগছে। আমি এখন কি করব? হঠাৎ মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে উঠল, তোর সাহস কিভাবে হয় আমার বাড়িতে এসে থাকার? এইটা আমার বাড়ি, এইখানে আমি কাউকে থাকতে দিব না। তোকেও না। কালও তোর বন্ধুকে মেরেছি, আজ তোকেও মারব। কাউকে ছাড়ব না। এই বলে ভয়ানক হাসি দিতে লাগল এবং চারদিকে বাতাস ঘোরপাক খেতে থাকে। হাসিটা প্রতিধ্বনি হয়ে বারবার ফিরে আসে, হা 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 হা। আমি ভয়ে হাত পা নাড়াতে পারছিলাম না। মরে যাই অবস্থা। কাউকে দেখতে পারছি না, শুধু কণ্ঠ শুনতে পারছি। রুমের আলো একেবারে বন্ধ হয়ে গেল। পুরো রুম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমি ভয়ে চিৎকার করতে থাকি আর দরজা ধাক্কা দিচ্ছিলাম ওই সিচুয়েশনের ফাঁদে পড়ে। হঠাৎ অনুভব করতে থাকি কেউ আমার গলা চেপে ধরেছে। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনে মনে ধরে নিলাম এটা আমার শেষ রাত। হাল ছেড়ে দিলাম। তখনই অনুভব করি আমার রুমে অন্যজনের আগমন। অন্ধকার, তাই কিছুই দেখতে পারছি না। হঠাৎ আমার গলা ছেড়ে দিয়েছে সেই অদৃশ্য অশরীরীটি। একই, আমাকে ছেড়ে দিল কেন? তখনই একটা পুরুষ কণ্ঠ শুনতে পাই, বন্ধু তুই আর এই বাড়িতে থাকিস না। আমি তোর বন্ধু আয়াত। এই বাড়িতে একটা মেয়ের খারাপ আত্মা থাকে, যে আমাকে মেরে ফেলেছে, তোকেও মেরে ফেলবে। আজ আমি ওই আত্মার সাথে লড়াই করে তোকে বাঁচালাম, কিন্তু ওই আত্মাটা অনেক ভয়ানক। আমার থেকে ওর শক্তি বেশি। আমার ক্ষমতা নাই ওর সাথে লড়াই করার। এখন আত্মাটা চলে গেছে, তাই আজকের মতো তোর ভয় নাই। আর শুনে রাখ, আত্মাটা দিনে কোনো ক্ষতি করতে পারবে না তোর, কিন্তু রাতে অনেক ভয়ানক হয়ে ওঠে। তাই প্লিজ বন্ধু, এই বাড়ি থেকে কাল চলে যাস। বিদায় বন্ধু। আমি যখনই কথা বলতে যাব তখনই আলো সব জ্বলে উঠল আর রুমের দরজা অটোমেটিক খুলে গেল। সব স্বাভাবিক হয়ে গেল। তখনই ঘড়ির দিকে তাকালাম। সকাল হতে আর দেরি নাই। আমার আর বসতে বাকি রইল না, আমার বন্ধু আয়াতের মৃত্যু কিভাবে হলো। সবকিছুর জন্য আমিই দায়ী। আজ যদি এই বাড়িতে আমি না আসতাম, তাহলে আমার বন্ধু আমার পাশেই থাকতো। নিজের প্রতি নিজের ঘৃণা লাগতে শুরু করে। আজ শুধুমাত্র আমার দোষে আমার নিরীহ বন্ধুর প্রাণ গেল, আর সে মরার পরও আমাকে বাঁচালো আজ। তার কথা আমি কখনো শুনিনি। আয়াত আমাকে নিষেধ করেছিল এই বাড়িটা না নিতে। ওর কথা শুনলে হয়তো আজ এইসব কিছুই হতো না। এইসব ভাবতে ভাবতে সকালের আয়ান দিচ্ছে। আমি ফ্রেশ হয়ে সকালের নামায় পড়লাম আর আমার বন্ধুর জন্য দোয়া করলাম।
ঠিক করে নিয়েছি এই বাড়ি থেকে চলে যাব। কাপড় চোপড় সব গুছিয়ে নিচ্ছি। তখনই হঠাৎ মনে এলো, এই মেয়ের আত্মা কেন এখানে? আর এই বাড়িতেই বা কেন আছে? আর নিজের বাড়িই বা বলছে কেন? এই বাড়ি তো শুভ্রচন্দ্র সেনের। তাহলে মেয়েটা তার বাড়ি বলল কেন? এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে নাই তো? যেমন করে হোক আমাকে এই রহস্য বের করতে হবে। আপাতত এই বাড়ি থেকে বেরিয়ে আগের ফ্ল্যাটে থাকি। ওইখানে থেকে এই বাড়ির সব রহস্য বের করব আমি। আসলে বাড়িটা কার? যাক, কাপড় গুছিয়ে সকাল সকাল বেরিয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছে, ঢুকেছি 2 জন, বের হচ্ছি আমি একা। তবে যাওয়ার আগে মনে মনে প্রতিজ্ঞা করলাম সব রহস্য বের করে আমি আবার এই বাড়িতে ফিরে আসব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এরকম আরও গল্পের জন্য গল্প জগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।